গাইজ, গুড মর্নিং ফ্রম চিটকুল। সো কালকের ভিডিওটা যারা দেখেছো তারা তোমরা সকলেই জানো যে কালকে আমাদের কী কী প্রবলেম ফেস করতে হয়েছে আর কীভাবে আমরা এখানে এসেছি। আর আমরা কালকে যেখানে এসেছিলাম সেটা হচ্ছে দ্য হিমালয়ান ট্রাইব ক্যাম্প। সো এই যে পিছনে তোমরা যে ক্যাম্পগুলো দেখতে পাচ্ছ, এখানেই আমরা কালকে রাতে স্টে করেছিলাম। আর গাইজ বিশ্বাস করবে না, কালকে রাতে ফোনে যখন চেক করছি তখন টেম্পারেচার দেখাচ্ছে -8। লিটারালি এত ঠান্ডা লাগছিল কালকে। এখনও ঠান্ডা আছে বাট এটা অ্যাকসেপ্টেবল, বাট কালকে যেটা ঠান্ডাটা ছিল মানে আর নিতে পারা যাচ্ছিল না। তো এনিওয়ে, একবার তোমাদের পাশের চারিদিকে যে সিনিক বিউটিটা আছে সেটা একবার তোমাদের দেখা, একবার জাস্ট এনজয় করো। জাস্ট গাইজ ভাবো, মানে জাস্ট এই ট্রেন থেকে বেরাবো, বেরিয়েই জাস্ট এই সুন্দর একটা পরিবেশ, মানে দেখলেই যেন পুরো মনটা জুড়িয়ে যায়। আর এই যে সূর্য দেবতা, আর ওই যে সামনে দিয়ে দেখতে পাচ্ছ একটা নদী, যার আওয়াজটা হয়তো ভিডিও ফুটেজে আসছে। আর এই হলো আমাদের বাইক, আর এটা হচ্ছে সুমিতের বাইক, যে বাইকটা আগের দিন প্রবলেম করেছিল। তো আজকের আমাদের প্ল্যানিং হচ্ছে, আমরা আরএসএকে ফোন করা হয়েছে, মানে ওর বাইকে আরএসএ করা ছিল। তো আরএসএর সাথে আমরা কন্ট্যাক্ট করেছি, সেখান থেকে আমাদের হেল্প এসেছে। তো এখন আমরা এখান থেকে সাংলা যাব, সাংলা গিয়ে ওর বাইকটাকে ঠিক করাবো, ঠিক করিয়ে দেন দেখা যাক কোথায় যাওয়া যায়। তো এখন আমাদের পিক আপ ভেহিকেলসও এসে গেছে, তো সুমিতের বাইকটা এখন তোলা হবে, চন্দনদা হেল্প করছে। এই কিসে আওয়াজ হচ্ছে ওটা? টায়ারের কন্ডিশন দেখো, পুরো ফ্ল্যাট একদম। মাথায় লেগে যাবে। হাজার দেখে সো গাইস, আমাদের বাইকের প্রবলেমটা যেটা ছিল সেটা সলভ হয়ে গেছে। ওই যে সুমি যাচ্ছে। তো এখন আজকে যেহেতু টাইম হয়ে গেছে 3:40, তো আজকে আমরা বেশি দূর কভার করবো না, কারণ রাত্রিবেলা আজকে চালানোটা আমরা অ্যাভয়েড করছি। তো সেই জন্য আজকে আমাদের যে ডেস্টিনেশন যেটা আমরা সেট করেছি সেটা কল্পা যাবো। কল্পা এখান থেকে যেতে লাগবে 1 ঘন্টা 20 মিনিট, 1 ঘন্টা 30 মিনিট দেখাচ্ছে, 44 কিলোমিটার। সেখানে স্টে করব 1 ঘন্টা 30 মিনিট, মানে এখন 4টে বাজলে 5টা, 5:30টার মধ্যে আমরা আশা করি পৌঁছে যাব। সো লেটস সি। ও এখানে অ্যাকচুয়ালি দাঁড়ানো হয়েছে, সুমিতের একটা স্ট্র্যাপ খুলে গেছে সেটার জন্য। তো ভাই এবার বাইকটার ব্যাপারে বলি। অ্যাকচুয়ালি সুমিতের বাইকে প্রবলেমটা হয়েছিল এর আগের দিন রাতে। আমরা ওর বাইকে যে লিক হয়ে গেছিলো, ওর বাইকের চাকাটা খুলে আমরা মানে টিউবটা তো চেঞ্জ করে দিয়েছিলাম, বাট প্রবলেমটা ছিল আমরা যে হাওয়া মেশিন দিয়ে হাওয়া ভরছিলাম ওই চাকাতে, সেই হাওয়া মেশিনটা যেহেতু বাইকের চাকার হাওয়া পুরো 0 হয়ে গেছিলো, সেই জন্য মেশিনটা পুরো টানতে পারছিল না। আর ওয়েদারটাও এরকম ছিল, মানে পুরো তখন যে টেম্পারেচার ছিল সেটা মাইনাসে ছিল। তো ওই ঠান্ডার মধ্যে মেশিনটাও ঠিকঠাক কাজ করেনি, যার ফলে আমরা যখনই হাওয়া দিতে যাচ্ছি কিছুক্ষণ পরে দেখি মানে একটা লিমিটে আই থিঙ্ক 15 কি 16 হচ্ছিল, পিএসআই হচ্ছিল। 15-16 পিএসআই থেকে মেশিনটা দেখি আর দিতে পারছে না। তো কিছুক্ষণ পরে দেখি মেশিনটাও ডেড হয়ে গেল, কারণ মেশিনে বেশিক্ষণ মানে ব্যাটারি ছিল না।
তো আমরা কোনো রকমভাবে কষ্ট করে আমরা কালকে রাতে তো টেন্টে এসে থেকেছিলাম, তোমরা আগের ব্লগে সেটা দেখেছো। তো এবার আমরা সকালে আরএস এর সাথে কথা বলে, আরএস এসেছিল, আমরা ওর গাড়িতে সুমিতের বাইকটা একটা ট্রাকে তুলে দিয়েছিলাম। আর সামনে নিয়ারেস্টে যে বাইকের মানে রিপেয়ার শপ ছিল, তো সেখানে গিয়ে আমরা টিউবটা পুরো চেক করেছি। তো দেখা যাচ্ছে টিউবটা ঠিক ছিল, বাট সেখানে যা শুধু হাওয়া দেওয়াতে বাইকটা অল ওকে হয়ে গেছিল। কারণ ওর প্রবলেমটা ছিল বাইকে হাওয়া একদমই ছিল না, খুবই কম ছিল। আর ওই অবস্থায় এইসব খারাপ রাস্তায় চালাতে তো বুঝতেই পারছো, মানে বাইকের টায়ার পুরো নষ্ট হয়ে যাবে। তো এনিওয়ে প্রবলেমটা ছিল যা শুধু আমাদেরই, মানে এখন আমাদের নিজেদেরও ভেবে হাসি পাচ্ছে, যা শুধু আমাদের মানে হাসি পাচ্ছে, প্লাস আমাদের কপালটাও খারাপ ছিল। কারণ আমাদের ওই মুহূর্তে যদি আমাদের হাওয়াটা যদি ঠিকঠাক হয়ে যেত, মানে হাওয়া দেওয়াটা ঠিকঠাক হয়ে যেত, তো আমাদের হয়তো এরকম এই প্রবলেমটা ফেস করতে হতো না। তো এনিওয়ে যা হয় খুব ভালোর জন্যই হয়। তো চলো। তো বেশ কিছুক্ষণ আমরা একটা জায়গাতে দাঁড়িয়েছিলাম, কারণ আমাদের একটা প্রবলেম হয়েছে। সেটা হলো তোমরা হয়তো দেখেছো যে আমরা এই রাইডটায় টোটাল 5 জন এসেছিলাম। তো সেখান থেকে চন্দনদা যে ছিল, তো তার অফিস থেকে এমার্জেন্সি একটা কল আসে, যার জন্য তাকে বেরিয়ে যেতে হয়েছে। তো কি বলো তো, খুব মনটা খুব খারাপও লাগছে, কারণ তোমরা সব বন্ধুরা মিলে যখন একসাথে যখন আসো, বাট সেখান থেকে সাডেনলি যদি কাউকে রিটার্ন করতে হয়, তো সেখানে তো খুব মনটা খুব খারাপ লাগবেই। তো আমাদের সকলেরই বেশ মন খারাপ হচ্ছে, কারণ চন্দনদাকে ছেড়ে যেতে এরকম ইচ্ছা করছিল না। তো সেই নিয়ে আমরা বেশ কিছুক্ষণ কথা বলছিলাম, বাট লাস্টে ফাইনালি যেটা দাঁড়ালো, চন্দনদা এখান থেকে ব্যাক করছে। অলরেডি চন্দনদা বাড়ির দিকে বেরিয়ে গেছে। তো চন্দনদা আই থিঙ্ক 2 দিন, মানে চন্দনদা বাই রোডই যাচ্ছে। আই থিঙ্ক 2-3 দিনের মধ্যে পৌঁছে যাবে কলকাতা। সো আমাদের এখান থেকে আমরা এই 3টে বাইকে যাচ্ছি, 4জনই। সো আজকে আমাদের যেটা প্ল্যান হচ্ছে, সেটা আমরা কাজা যাচ্ছি। আর এই কাজা যাওয়ার যে রাস্তাটা ভাই, মানে দারুণ রাস্তা, তোমরা দেখতে পাচ্ছ, পুরো প্লেন, পুরো মাখনের মতো রাস্তা। তো কাজা আমাদের যেটা প্ল্যান হলো, সেটা কাজাতে 2 দিন আমরা স্টে করব, কারণ কাজাতে অনেক কিছু ঘোরার জায়গা আছে। তো সেগুলো আমরা এক্সপ্লোর করব। নেক্সট যে প্ল্যানটা সেখান থেকে সেটা হলো আমরা কাজা থেকে মানালি যাওয়ার চেষ্টা করব, বাট যেটা শুনেছি মানালি এখন নাকি যে মানে অ্যালাউ করছে না। তার কারণ ওখানে এতটাই রাস্তাটা খারাপ যে ওখানকার পুলিশরা প্লাস ওখানে যারা আছে ট্রান্সপোর্টের জন্য, তো তারা ওখানে মানে পুরো রাস্তা পুরো বন্ধ রেখে দিয়েছে ট্যুরিস্টদের জন্য। কাউকে ওখানে অ্যালাউ করছে না। তো ওখানে দেখি কাজাতে গিয়ে আমরা পুলিশদের সাথে কথা বলবো, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের সাথে দেখি কোনো রকম কন্ট্যাক্ট করে কোনো কিছু করা যায় কিনা, মানে আমাদের অ্যালাউ করে কিনা দেখা যাক। চেষ্টা তো অ্যাটলিস্ট করে দেখা যেতেই পারে। তো তারপরে যদি না হয়, দেন ওখান থেকে আমরা আবার ব্যাক করব, দেখা যাক কি হয়। হোপ ফর দ্য বেস্ট। সো চলো, আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ রাত্রে অন্ধকারে আর সেরকম কিছু দেখানোর নেই, জাস্ট এই সুন্দর রাস্তা আছে ব্যাস। তো চলো সোজা এখন আমরা হোটেলে যাই, হোটেলে গিয়ে রেস্ট নিতে হবে, কারণ আজকে অনেকটাই ধকল হয়ে গেছে, কারণ অনেক কিছু ইনসিডেন্ট ঘটেছে। তো চলো টাটা, রাইড হার ড্রাইভ সেফ।